আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারির নির্বাচন দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে। নিউ ইয়র্কে প্যারিস মেয়রের সঙ্গে বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে তুলে ধরবেন ভোটের প্রস্তুতি। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন চায় দেশের 46% মানুষ, 41% বিএনপিকে এবং 30% জামায়াতকে ভোট দেওয়ার পক্ষে জরিপের তথ্য। অন্তর্বর্তী সরকার আরও তৎপর হলে স্বৈরাচারের সমর্থকরা হামলার ধৃষ্টতা দেখাতে পারত না। দাবি রিজভির। চক্রান্ত রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। প্রশাসনের আশ্বাসে 7 কার্যদিবস পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত। অচল অবস্থা নিরসনে ছাত্র শিবিরের মানববন্ধন। এবং জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি বিশ্ব নেতাদের। যুদ্ধ থামাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রেসিডেন্ট ট্রাম্পের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আসছে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে বলে আশা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্যারিসের মেয়র আনে হিদালগোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়াকে মসৃণ করতে সংস্থাটির সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। জাতিসংঘের অধিবেশনকে কেন্দ্র করে নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি অংশ নেন সাইড লাইনে বিভিন্ন বৈঠকে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে করছেন সৌজন্য সাক্ষাৎ। নিউ ইয়র্কের একটি হোটেলে প্যারিসের মেয়র আনে হিদালগো বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। আর ওই নির্বাচন দেশের গণতন্ত্রের সূচনা করবে নতুন যুগের। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 2026-এর শেষ দিকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে বাংলাদেশ। আর এই সময়টিতে বাংলাদেশ যেন বাণিজ্য সুবিধা হ্রাস কিংবা উন্নত বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার হারানোর মতো ঝুঁকিতে না পড়ে সে ব্যাপারে বিশ্ব বাণিজ্য সংস্থার সহযোগিতা চান অন্তর্বর্তী সরকারের প্রধান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর নগজি ওকনজো ইউএলআর এর সঙ্গে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে ডব্লিউটি এর সর্বাত্মক সহযোগিতা চান। বৈঠকে বৈশ্বিক বাণিজ্যের সুরক্ষা নীতি বিশ্বায়নের গতি ধীর হওয়া এবং বহুল প্রত্যাশিত ডব্লিউটিও এর সংস্কার নিয়েও আলোচনা হয়। এ সময় সংস্থাটির সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থন চান ডক্টর নগজি। এদিকে ম্যানহাটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা সরকার পতনের পর বাংলাদেশের 14 মাসের অভিজ্ঞতা ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং ভূ রাজনৈতিক ইস্যুগুলো তুলে ধরবেন। গত 14টা মাস কত চ্যালেঞ্জিং ছিল এবং সেই বিষয়ে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্টে কি কি কাজ করেছে, ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কিরকম, প্লাস হচ্ছে গ্লোবাল যে জিওপলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন তো আমাদের 3টা প্রধান কাজের অন্যতম 3টা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। প্লাস হচ্ছে যে উনার গ্লোবাল যে লিডারদেরকে উনার পার্সোনাল কিছু মেসেজ আছে সেগুলো উনি। এছাড়া অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানী মাক্সিমা, বিশ্ব সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ফেব্রুয়ারিতে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন এবং অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতারা থাকায় দেশের চলমান রাজনৈতিক অনৈক্যের অবসান হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ভিন্ন দেশে ভিন্ন পরিবেশে অনেক কিছুর সমাধান আসতে পারে এই সফরে।
এবারের অধিবেশনে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও রোহিঙ্গা সমস্যা গুরুত্ব পেতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে এখন নিউ ইয়র্কে বিশ্ব নেতারা। নিজের রাজনৈতিক ক্যারিয়ারে দ্বিতীয় দফা অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ইতিহাসে এবারই প্রথম সরকার প্রধানের সফর সঙ্গী রাজনৈতিক দলের নেতারাও। তাদের অংশগ্রহণ দেশের চলমান রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যে নিয়ে গেছেন, এর ফলে বাংলাদেশের বাইরে ওখানকার ইনফর্মাল প্রেক্ষাপটে অন্তরঙ্গভাবে আলাপ আলোচনা করা এবং এর মধ্য দিয়ে একটা সহমত তৈরির সুযোগ আসবে বলে আমার ধারণা, এবং সেটাই তারা চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে। বিশ্বকে দেখানো যে সে একা না এখানে, এবং যেই নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনের কাঠামোটাও হয়তো বোঝানোর, অন্য কারোর সাথে মিটিং হচ্ছে কিনা, যারা যাচ্ছে বাংলাদেশ থেকে তারা সবাই আছে ওই মিটিংয়ে। ওই নিউজগুলো যখন পাবো তখন হয়তো কিছুটা হয়তো অ্যাসেস করা যেতে পারে। এবারের বিশ্বসভায় মূল আলোচ্য বিষয় হতে পারে ফিলিস্তিন ও গাজা উপত্যকার ভবিষ্যৎ। তবে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় এই সমাবেশে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয়গুলো স্থান পাবে এ নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, চলতি অধিবেশনে বাংলাদেশের নির্বাচন ও স্থিতিশীলতা নিয়ে আগ্রহ থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়ের। আমরা একটা গণতন্ত্রের টেকসইভাবে উত্তরণ চাই, সে কথাটা তিনি বলবেন ওখানে। আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন দিচ্ছে, সেটা যাতে তারা অব্যাহত রাখে, সেটা আমরা তাদের কাছ থেকে অনুরোধ করি। রোহিঙ্গা নিয়ে তো একটা স্পেশাল কনফারেন্সও হচ্ছে। অর্থনৈতিক জটিলতাটা উত্তরণের জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন দরকার। সেসব বিষয়গুলো আমার ধারণা তুলে আনা হবে। মানবাধিকার নিয়ে, বিচার প্রক্রিয়া নিয়ে কি হচ্ছে, এগুলো সম্পর্কে হয়তো তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন। সহায়তার প্রয়োজন সেটাও তুলে ধরবেন। ইউক্রেনের মতন যুদ্ধ হচ্ছে, গাজাতে জেনোসাইড হচ্ছে, জাতিসংঘ কিছু করতে পারছে না, সেখানে আমাদের সমস্যা তো কোনো তাদের সামনে বড় ইম্প্যাক্ট ফেলবে। যেহেতু বড় একটা আয়োজন, অনেক দেশের সাথে হয়তো দেখা সাক্ষাৎ হবে। বাংলাদেশে কবে নির্বাচন হবে, কবে স্টেবিলিটি পুরোপুরি আসবে, এটা উপরে তাদের একটা আগ্রহ থাকবে। জাতিসংঘে নির্ধারিত সভার বাইরে বিশ্ব নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক সাধারণত বেশি গুরুত্ব বহন করে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার সাথে কয়েকটি দেশের সরকার প্রধানের বৈঠক দেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে বলে আশা বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 41.3% ভোটার ভোট দিতে পারে বিএনপিকে, আর জামায়াত পেতে পারে 30.3%। বিগত জরিপের চেয়ে 4.8 আওয়ামী লীগের ভোট বেড়ে 18.8% হওয়ার দাবি করেছে জরিপ সংস্থাটি। তবে ভোট কমেছে এনসিপির, তারা পেতে পারে 4.1%। রাজধানীর আগারগাঁওয়ে জরিপের ফল প্রকাশ করে সব তথ্য দিয়েছে গবেষণা সংস্থা ইনোভেশন। জরিপকারীদের দাবি, 6 বিভাগের 10,413 জন ভোটারের উপর জরিপ চালিয়ে গবেষকরা এমন তথ্য পেয়েছেন। দেশের 45.79% মানুষ সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন চায়, যেখানে 45.58% মানুষ মনে করে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপে এই তথ্য উঠে এসেছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর মূল্যায়নে 33.43% মানুষ আওয়ামী লীগের উপর অসন্তুষ্ট এবং বিএনপির উপরে অখুশি 27.64%, জামায়াতের উপর 19.74%। ইনোভেশনের ব্যবস্থাপনা পরিচালক রুবায়াত সারওয়ার বলছেন, আগামী নির্বাচনে প্রজন্মগত পার্থক্য বড় ভূমিকা রাখবে। অন্তর্বর্তী সরকার আরও দক্ষ ও তৎপর হলে পতিত স্বৈরাচারের সমর্থকরা নিউ ইয়র্কে জাতীয় নেতাদের উপর হামলার ধৃষ্টতা দেখাতে পারত না, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বরগুনা ও পিরোজপুর জেলার বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। গণহত্যাকারী আওয়ামী লীগকে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, পতিত স্বৈরাচারের সাথে কেউ আঘাত করার চেষ্টা করলে জনগণ তাদের প্রতিরোধ করবে। দুর্নীতি দমন কমিশনের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনও দেশ বিদেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে দুদক কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। এখনও নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে দাবি করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার
যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে। তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। যখন হাসিনা নেই, আওয়ামী লীগের পুলিশ নেই, ছাত্রলীগ নেই, হেলমেটধারীরা নেই, তাহলে এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে। কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এটা তো জনগণ জানতে চায়। প্রশাসনের আশ্বাসে আগামী 7 কার্যদিবস পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করা হয়েছে। দুপুর 1টায় শহীদ বুদ্ধিজীবী চত্বরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কর্মকর্তা কর্মচারীরা। রাবি অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন জানান, শিক্ষক কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা ঘিরে শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিতের ঘটনায় তাদের কার্যক্রমে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন পালন করে আসছিল শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী। এদিকে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিরসনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির। সকালে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই মানববন্ধন করেন তারা। সর্বসম্মতভাবে আমরা প্রশাসনকে 7 কর্মদিবস সময় দিতে চাই। এই 7 কর্মদিবসের মধ্যে যদি আমাদের প্রাণের দাবি, সন্ত্রাসীদের ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, 7 কর্মদিবস পরে আমরা আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব। জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দেন। ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নিশ্চিত করে হেলিকপ্টার থেকে বোম্বিং করারও নির্দেশনা দেন তিনি। এছাড়া আন্দোলনকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করে তাদের ফাঁসি দেওয়ার কথা বলেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিভিন্ন ফোন আলাপের রেকর্ডে এসব তথ্য উঠে এসেছে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে বিশেষ তদন্ত কর্মকর্তা ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এসব কথা বলেন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ বেলা 1টার দিকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্যে জোহা বলেন, তদন্তকালে বিটিআরসি, এনটিএমসি ও ডিএমপি সহ সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন অডিও ক্লিপ, ভিডিও ফুটেজ, সিডিআর, সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেন তিনি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, গাজা ইসরায়েলি বর্বরতা ও নৃশংসতা বন্ধের জোরালো দাবি উঠেছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। ইসরায়েলের মিত্র খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার ভাষণে যুদ্ধ বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ব্যর্থতার জন্য জাতিসংঘকে তুলোধন করেন তিনি। গাজায় গণহত্যা বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন ইসরায়েল আলাদা রাষ্ট্র সমাধানের তাগিদ দেন বিশ্ব নেতারা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইয়াসির আরাফাত 1988 সালে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পর থেকে জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 157টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্যের 4টি দেশও চায় ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হোক। ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের অকুণ্ঠ মানুষের সমর্থনের পরও গাজা জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে সম্প্রতি আরও 6টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় গাজায় দ্রুত সংঘাত থামাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনে তার দীর্ঘ ভাষণে গাজায় সংঘাত বন্ধের আহ্বান, মার্কিন শুল্ক আরোপ, অবৈধ অভিবাসন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবন্ধ এবং ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে কথা বলেন। দ্রুত গাজা যুদ্ধ বন্ধ করতে হবে, আমাদের এটি থামাতে হবে এবং জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা একেবারে মুছে ফেলা হয়েছে, তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ব্যর্থতার অভিযোগ তুলে এর কড়া সমালোচনা করেন তিনি। সংস্থাটির নানা কর্মকাণ্ড নিয়ে উপহাস করেন মার্কিন এই ধনকুবের। জাতিসংঘের কাছ থেকে আমি দুটি জিনিস পেয়েছি, একটি ভাঙা এসকেলেটর আর একটি খারাপ টেলিপ্রম্পটার। শুধু কড়া ভাষায় চিঠি লিখে ও ফাঁকা বুলি দিয়ে যুদ্ধ থামানো যায় না। অধিবেশনে তুরস্ক, জর্ডান, ফ্রান্স সহ বিশ্ব নেতারা জোরালো দাবি জানান গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের। ফিলিস্তিন ইসরায়েল দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান চান তারা। এ সময় গাজার ক্ষুধার্ত মানুষের ছবি তুলে ধরে দখলদার ইসরায়েলের তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট এরদোয়ান। কোন ধরনের মানব বিবেক এটি সহ্য করতে পারে না। শিশুরা না খেয়ে ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। আমরা কি শান্তি পেতে পারি? আমরা একত্র হয়েছি কারণ সময় এসেছে ফিলিস্তিন ইসরায়েল দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য প্রয়োজনীয় সবকিছু করা আমাদের দায়িত্ব। অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হতে হবে। শান্তির একমাত্র সমাধান ইব্রাহিমের বংশধর আরব এবং ইহুদিদের মধ্যে পুনর্মিলন। এর আগে মূল পর্বের অধিবেশনের উদ্বোধনী ভাষণ দেন জাতিসংঘ মহাসচিব। গাজাসহ বৈশ্বিক সংঘাত ও হানাহানি বন্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ৮০ বছর আগে যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে বিশ্ব নেতারা বিশৃঙ্খলার বদলে সহযোগিতা, আইনের শাসন ও সংঘাতের পরিবর্তে শান্তি চেয়েছিলেন। আবারও সবাই এক হওয়ার সময় এসেছে। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। একটি রাষ্ট্র ফিলিস্তিনিদের অধিকার, কোনো পুরস্কার নয়। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিন সমর্থক শত শত মানুষ। জাতিসংঘ অধিবেশন থেকেই ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় স্থায়ী একটি পথ খুঁজে বের করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তারা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। সারা দেশে চলছে দুর্গা পূজার আমেজ। শেষ সময়ের প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। পূজা মণ্ডপ প্রস্তুতির কাজও চলছে পুরোদমে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবছর ঢাকার ধামরাইয়ে ২১৪টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ, চলছে রংতুলি আর সাজসজ্জার কাজ। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভালোভাবে যাতে পূজা উদযাপিত হয় সেজন্য আমাদের কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে। মহানগর সহ বরিশাল জেলার 10টি উপজেলায় 602টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা সার্বিকভাবে আশা করি সুষ্ঠু এবং সুন্দরভাবে এবার পূজা উদযাপন হবে। রাজশাহী মহানগরীতে এবার 80টি পূজা মণ্ডপে হবে পূজার আয়োজন। নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবছরও আমরা যথেষ্ট ডিটেইল পরিকল্পনা করেছি যাতে নিরাপত্তা পরিস্থিতি ভালো থাকে। নেত্রকোনায় 517টি মণ্ডপ ঘিরে চলছে পূজার আয়োজন। প্রতিমা কারিগরদের অভিযোগ, উপকরণের দাম বাড়ায় তেমন লাভ হচ্ছে না এবার। সকলের জন্য মা দুর্গা আশীর্বাদ রেখে তিনি দোলায় গমন করবেন। কুড়িগ্রামে 537টি পূজা মণ্ডপে 3 রাত চলছে প্রস্তুতি। লক্ষ্মীপুর জেলার 5টি উপজেলায় 78টি পূজা মণ্ডপে মঞ্চ ও সাজসজ্জার কাজে ব্যস্ত কারিগররা। থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি। শরীয়তপুরের 102টি মণ্ডপে চলছে প্রতিমা স্থাপনের আয়োজন। নড়িয়া উপজেলার ঘোষপাড়া পূজা মণ্ডপে এবছর প্রতিমা নির্মাণে আনা হয়েছে ভিন্নতা। এছাড়াও জেলার মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে প্রশাসন। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা, আর শেষ হবে 2 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি মাসের প্রথম 22 দিনে 25,559 কোটি টাকার প্রবাসী আয় দেশে এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 18.4% বেশি। প্রবাসী আয়ে প্রণোদনা বাড়ানোর পাশাপাশি অভিবাসীদের প্রতি সরকারি সেবা বাড়ানোর পরামর্শ দিয়েছেন শ্রম ও অভিবাসন বিশ্লেষকরা। তাদের মতে, সরকারের বিনিয়োগ না থাকলেও দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। শরফুল আলমের রিপোর্ট।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া ইলেকট্রনিক্স, পাম তেল, পেট্রোলিয়াম, পর্যটন শিল্পের জন্য প্রসিদ্ধ দেশটিতে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়ছে। তাদের পাঠানো অর্থে প্রবাসী পরিবারের জীবনমান উন্নত হচ্ছে প্রতিনিয়ত, গতি ফিরছে দেশের অর্থনীতিতে। তবে সরকারি নীতি ও প্রণোদনা সুবিধা বাড়ানো হলে দেশটি থেকে বৈধ উপায়ে আরো বেশি রেমিটেন্স আয় সম্ভব বলে মনে করছেন প্রবাসীরা। সবথেকে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে যে আমাদের সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে, ব্যাংকিংয়ে যাতে খুব সহজেই তারা টাকাগুলো উত্তোলন করতে পারে এবং সহজভাবে পাঠাতে পারে, সেই সিস্টেমটা আরো বেশি সহজলভ্য করে দিতে হবে। এবং একই সাথে বিদেশে যেখানে প্রবাসীরা বসবাস করেন সেখানে নানামুখী পদক্ষেপ নিতে হবে সরকারি পক্ষ থেকে এবং বেসরকারি পক্ষ থেকে। গণতান্ত্রিক বা একটা নির্বাচিত সরকার আসে, সেই পরিবেশে আরো বেশি প্রবাসীরা বেশি বেশি করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে। এর একটা কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে এখন তার কোনো কালোবাজারি হচ্ছে না। এদিকে চলতি মাসের প্রথম 22 দিনে প্রবাসী আয় দেশে এসেছে $209,50,00,000 বা 25,559 কোটি টাকা। এর মধ্যে 22 সেপ্টেম্বর একদিনে এসেছে $780,80,00,000 টাকা। আর গত বছরের সেপ্টেম্বরের প্রথম 22 দিনে এসেছিল $176,90,00,000। সে হিসাবে প্রবাসী আয় বেড়েছে $32,60,00,000। প্রবাসী আয় প্রবৃদ্ধির এই হার 18.40%। 22 দিনে $3 বিলিয়ন আসা মানে এটা আমাদের জন্য খুবই একটা সুসংবাদ। নেক্সাস করে যারা ব্যবসায়ীরা, আমলারা, রাজনীতিবিদরা যারা অর্থ পাচার করতো তারা তো পালিয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে অর্থ পাচারও বন্ধ হয়েছে। সরকার তার কর্মপরিকল্পনার মাধ্যমে আমাদের যারা অভিবাসী কর্মীরা রয়েছে, রেমিটেন্স যোদ্ধারা রয়েছে, তাদেরকে যদি সম্মানিত করা যায়, পুরস্কৃত করা যায়, তখন কিন্তু আমাদের অভিবাসীরা তারা কিন্তু আরও বেশি আন্তরিক হবে। যে খাতগুলিতে সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বিনিয়োগ রয়েছে, কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধাদের পিছনে কিন্তু সরকারের সে অর্থে কোনো বিনিয়োগ নেই। আমাদের যে অর্থের যে রিজার্ভ যে প্রাণ সঞ্চালক, সেই সঞ্চালকদের যদি মর্যাদা বৃদ্ধি করতে পারি, আমরা মনে করি আমাদের রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচার কমে আসায় বৈধ পথে প্রবাসী আয়ের পরিমাণ বাড়ছে, ফলে বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণও। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রাইভেট মেডিকেলগুলোকে সরকার সহযোগিতা করলে স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটবে বলে আশা করছেন প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিন। অহেতুক নিয়ম কানুনের বেড়াজালে না আটকিয়ে মেডিকেল ভর্তি প্রক্রিয়ায় অকার্যকর অটোমেশন পদ্ধতি দ্রুত বাতিলের তাগিদও দেন তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। দেশের ৬৭টি প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশোনা করছে দেশি বিদেশি শিক্ষার্থীরা। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশে এসে পড়াশোনা করছে। স্বল্প খরচে মানসম্মত শিক্ষা অর্জন করতে পারায় দিন দিন বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোর সুনাম বাড়ছে বহির্বিশ্বে। তবে গেল ৩ বছর ধরে অটোমেশন প্রক্রিয়ায় মেডিকেল কলেজে ভর্তি চালু হওয়ার পর থেকেই এই খাতে ধস নেমে আসে। নানা জটিলতায় প্রতি বছর খালি থাকছে মেডিকেলের আসন। এতে শিক্ষা খরচ মেটাতে হিমশিম খাচ্ছে মেডিকেল কর্তৃপক্ষ। এই সংকট মোকাবেলায় দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। সরকারের সাথে বেসরকারি মেডিকেল কলেজের সাথে একটা বোঝাবুঝির গ্যাপ আছে। সিট খালি মানে খারাপ মেডিকেল কলেজ। আচ্ছা, তুমি আসন ছেড়ে দাও, স্টুডেন্টরা বলবে যে কোন মেডিকেল কলেজ খারাপ না ভালো। একটা মেডিকেল কলেজে ফোর্স করে আমি সে টাকা দিয়ে ভর্তি হবে, তাকে তুমি তো ফোর্স করার রাইট নেই। যত নিয়ন্ত্রণ আমাদের পরে, এতে হবে কি এই বেসরকারি মেডিকেল কলেজ ব্যবস্থাগুলো ভেঙে যাবে। তাতে যে আমরা যারা চিন্তা করতেছি যে আমরা একটা যদি আমাদেরকে সুযোগ দেয়, এদেশে বিপ্লব ঘটবে, ইন্ডিয়ার পেশেন্ট যাবে না, থাইল্যান্ডের পেশেন্ট যাবে না। এইটা লাভ সরকারের না, এগুলো নিয়ন্ত্রণ করা লাভ। প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মহিউদ্দিন আরও জানান, প্রাইভেট মেডিকেল কলেজগুলোর আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি দরিদ্র ও মেধাবীদের জন্য সংরক্ষিত ৫% আসন নিয়ে নতুন করে ভাবতে হবে সরকারকে। ইন্ডিয়ায় প্রথম স্টুডেন্ট তাদের মিনিমাম 100 করে একটা মেডিকেল কলেজে সিট দেয়, আর আমাদের যখন জন্ম নেয় একটা মেডিকেল কলেজ 50টা সিট দেয়। ভিক্ষে ফকিরের ভিক্ষে। দরিদ্র পড়ানোর জন্যই তো সরকারি মেডিকেল কলেজগুলো আছে, সেখানে তো আমরাও ট্যাক্স দিই, আমার সবার ট্যাক্স টাকা। তো বেসরকারি মেডিকেল কলেজে কেন দরিদ্র পড়বে? তাহলে তো যে সমস্ত বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেখানেও তো তাহলে দরিদ্রদের পড়ার সুযোগ করতে হবে। সরকার কার্যকরী সিদ্ধান্ত নিলে প্রাইভেট মেডিকেল খাত থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলেও জানান তিনি। আমাদের ম্যান পাওয়ার বসে আছে, সেটা কাজে লাগানো।
মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ চীন সাগরে উদ্ভূত সুপার টাইফুন রাগাস্তার আঘাতে তাইওয়ানে এ পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত 124 জন। এছাড়া নিখোঁজ প্রায় অর্ধশত। স্থানীয় প্রশাসন জানায়, মঙ্গলবার হুয়ালিয়ানের উপকূলে আছড়ে পড়ে রাগাসা। এতে সেখানেই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সুপার টাইফুনের আঘাতে লন্ডভন্ড হয়েছে দেশটি। অনেক এলাকা তলিয়ে গেছে পানিতে। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। বিদ্যুৎ, মোবাইল, ইন্টারনেট পুরোপুরি বন্ধ। অনেক এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। আটকে পড়াদের উদ্ধারে জরুরি বাহিনীর তৎপরতা চলছে। তবে তাদের আশঙ্কা, রাগাসার আঘাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে রাগাসার প্রভাবে তাইওয়ানের পাশাপাশি হংকংয়ের উপর দিয়ে ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণ হয়েছে। সোমবার থেকেই হংকংয়ে জারি করা হয়েছিল সর্বোচ্চ জরুরি অবস্থা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চান শিকারী সীমান্ত দিয়ে 19 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। পরে চান শিকারী বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে 10 জন পুরুষ, 6 জন নারী ও 3 জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, যশোর, রাজবাড়ী, মাগুরা, খুলনা, ঢাকা, কুড়িগ্রাম, নড়াইল ও ময়মনসিংহ জেলার বাসিন্দা। 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময় তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল। এবার খেলার খবর। শুরুতেই এশিয়া কাপ। এশিয়া কাপের ফাইনালে ওঠার পথে রাতে বাংলাদেশের ভারত পরীক্ষা। সুপার 4-এ দু দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। আজ জিতলেই ফাইনালের পথে এগিয়ে যাবে টাইগাররা। শক্তিমত্তায় ভারতের চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে জয় চায় লাল সবুজের দল। দুবাইয়ে রাত 8:30টায় শুরু হবে এই খেলাটি। পরাগার মানের রিপোর্ট। বাংলাদেশ ও ভারত জয় দিয়ে এশিয়া কাপের সুপার 4 পর্ব শুরু করেছিল। দুবাইয়ে এবার সেই দুদলই মুখোমুখি। এই ম্যাচে ভারত ফেভারিট হিসেবেই খেলতে নামবে। তাদেরকে হারাতে হলে রীতিমতো অসাধ্যই সাধন করতে হবে বাংলাদেশকে। তবে কঠিন হলেও সেই সামর্থ্য আছে টাইগারদের। হেড কোচ ফিল সিমন্সের তেমনই বিশ্বাস। মাঠে পাওয়া সুযোগগুলো আমাদের কাজে লাগাতে হবে, তাহলে ভারতকে হারানোর সম্ভাবনা তৈরি হবে। শুধু ভারতের বিপক্ষে জয় নয়, আমরা এশিয়া কাপের শিরোপা জিততে এসেছি। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। এশিয়া কাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত। টানা জয় নিয়ে সূর্যকুমার যাদবের দল ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। তবে অপেক্ষাকৃত কম শক্তির বাংলাদেশকেও সমীহ করছে ভারত। সহকারী কোচ টেন্ডুস্কার তেমনটাই বললেন। সব প্রতিপক্ষকেই আমরা সম্মান করি, আমরা বাংলাদেশকেও সম্মান করি। তারা নতুন ধাঁচের টি-20 সাথে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে। আমরা চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছি। এই ম্যাচে বাংলাদেশ বোলারদের উপরই ভরসা করছে, কারণ ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ঠেকাতে না পারলে ব্যাটারদের জন্য ম্যাচ বের করা কঠিন হয়ে যাবে। পরাগারমান, এটিএন বাংলা। লেভান থেকে 4-1 গোলে হারিয়ে লা লিগায় টানা 6ষ্ঠ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মাদ্রিদ। 20 মিনিটে ভিনিসিয়াসের বাঁ পায়ের ত্রিফেলা শটে জালের ঠিকানা পায় আলোনসোর দল। কিছুক্ষণ পরেই রিয়ালের নতুন তারকা আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তান্তোনোর প্রচেষ্টায় দ্বিতীয় গোল পায় অতিথিরা। বিরতির পরে ব্যবধান কমান এট্টা আইওয়ান। তবে 64 আর 66 মিনিটে 2 গোল করে বড় জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে। এতে 6 ম্যাচে 6 জয় নিয়ে লিগ তালিকার শীর্ষেই থাকল রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ফেব্রুয়ারির নির্বাচন দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে। নিউ ইয়র্কে প্যারিস মেয়রের সঙ্গে বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে তুলে ধরবেন ভোটের প্রস্তুতি। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন চায় দেশের 46% মানুষ, 41% বিএনপিকে এবং 30% জামায়াতকে ভোট দেওয়ার পক্ষে জরিপের তথ্য।
অন্তর্বর্তী সরকার আরও তৎপর হলে স্বৈরাচারের সমর্থকরা হামলার ধৃষ্টতা দেখাতে পারত না, দাবি রেজভির। চক্রান্ত রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। প্রশাসনের আশ্বাসে 7 কার্যদিবস পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত। অচল অবস্থা নিরসনে ছাত্র শিবিরের মানববন্ধন। এবং জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি বিশ্ব নেতাদের। যুদ্ধ থামাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রেসিডেন্ট ট্রাম্পের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।